আমার বিয়ের 1 মাসের মাথায় শুনতে পেলাম আমার শাশুড়ি গর্ভবতী। খবরটি আমাকে দিল আমার স্বামী। কথাটা বলার সময় তার মুখে আমি একরাশ রাগ আর ঘৃণা দেখতে পেলাম। আমাকে কথাটা বলেই ধপ করে খাটে বসে পড়ল সে। তার ফসা মুখ রাগে লাল হয়ে আছে, কিন্তু আমি বুঝতে পারলাম না এই খবরে তো খুশি হওয়ার কথা, এখন রাগ হওয়ার কি আছে। কিন্তু তার থমথমে মুখ দেখে কিছু বলার সাহস পেলাম না। চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকলাম খাটের পাশে। কিছুক্ষণ পর সেই রাগে গজগজ করতে করতে বলল, ন্যূনতম কোনো লজ্জা আছে এই বয়সে? ছি 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 ছি, লজ্জায় আমারই মাথা কাটা যাচ্ছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে? আর আমার বন্ধু আর কলিগদের কথা তো বাদই দিলাম, সমাজে আমাদের একটা মান সম্মান আছে না, সব শেষ হয়ে যাবে। আমি ভেবেই পেলাম না এই খুশির খবরে সমাজে মান সম্মান নষ্ট কেন হবে। আমার বরের বয়স 26 বছর। তারপরে আমার ননদ আছে একজন, নাম সুহেলি, তার বয়স 21। আমার শাশুড়ির অনেক কম বয়সে বিয়ে হয়, তার প্রথম সন্তানই সাজ্জাদ। খুব বেশি বয়স না আম্মার, আর এত সুন্দর দেখতে, ফর্সা ছোটখাটো একজন মানুষ, দেখতে তো আরো কম বয়সী মনে হয়। আমার বর কি নিয়ে এত রাগ করছে কিছুই বুঝতে পারছি না আমি। আমার বড্ড ইচ্ছা করছে আমার শাশুড়ির পাশে গিয়ে একটু বসতে, আর কি খেতে ইচ্ছা করছে শুনতে। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে ওই মানুষটা আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছেন। আমি কি খেতে পছন্দ করি সব জেনে নিয়ে নিজের সাধ্যমতো আমার সামনে হাজির করেছেন। এই 1 মাসে আমার শাশুড়িকে অনেক ভালোবেসে ফেলেছি আমিও। সাজ্জাদের কথাগুলো শুনতে আর আমার মোটেও ভালো লাগছে না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আমি। সন্ধ্যার পর আমার শাশুড়ি, আমার শ্বশুর ড্রয়িং রুমে আমাদের সবাইকে ডেকেছেন। আমাদের বলতে সাজ্জাদ, সুহেলি আর আমাকে। অন্যদিন শ্বশুর ডাকলে সাজ্জাদ তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে। বাবাকে এবারে সবাই একটু ভয় পায়, সমীহ করে চলে। বাবা মানুষটা একটু রাজভারী হলেও ভেতরটা অনেক নরম। নিকটস্থ একটা স্কুলে হেডমাস্টার ছিলেন তিনি, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ একজন। 1 মাসে আমার সাথে খুব বেশি কথা হয়নি, তবে সকালের চা, বিকেলের নাস্তা তিনি আমাকে ছাড়া একদমই খায় না। আমাকে মামুনি ছাড়া তিনি ডাকেনি না। অন্যদিন সাজ্জাদ তাড়াতাড়ি বাড়ি ফিরলেও আজ সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, এখনও সে ফিরেনি। আমার নিজের কাছেই কেমন অপরাধ বোধ লাগছে। বাবা আম্মা হয়তো অপেক্ষা করে বসে আছেন কথা বলার জন্য, অথচ তাদের ছেলে বাড়ি ফেরেনি এখনো। রাত 8:30টার দিকে আমার স্বামী বাড়ি ফেরে, রুমে ঢুকেই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। আমি কিছু বলার সুযোগ পাই না। অন্যদিনের সন্ধ্যাগুলো একটু সুন্দর হয়। আমি, আম্মা আর আমার ননদ মিলে বিভিন্ন নাস্তা বানাই। সাজ্জাদ ফিরলে সবাই মিলে আড্ডা দিই ড্রয়িং রুমে বসে। কিন্তু আজ কেমন যেন শখ খাপ ছাড়া। সুহেলিও সেই দুপুরে খেয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে, এখনো খোলেনি। কি যে হলো ভাই বোনের ভেবে পাই না আমি। আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে সাজ্জাদ বের হয়ে আসলো। বললো, কি হলো, কিছু বলবে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি আস্তে আস্তে বললাম, বাবা রেখেছিলেন তো আমাদের, তুমি কি ভুলে গেছো? আমার কথা শুনে এই সাজ্জাদের মুখ আবার রাগে লাল হয়ে গেল। থমথমে গলায় বলল, আমার কোনো ইচ্ছে নেই ওনাদের কথা শোনার। আর তোমাকেও একটা কথা বলছি, তুমি আমার বউ হয়ে এই বাড়িতে এসেছো, আমি যা বলবো সেভাবেই চলবে, বেশি বেশি করবে না, মাইন্ড ইট। আমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। সাজ্জাদের বউ হয়ে এসেছি বলে শ্বশুর শাশুড়ি কারো হয়ে কথা বলা যাবে না, এ কেমন কথা? কিন্তু কিছু বলতে পারছি না। একে তো আমি নতুন বউ, তার উপর আমি সাজ্জাদকে একটু ভয়ই পাই। বলতে গেলে চুপ করে বসে থাকি আমি। সাজ্জাদ, ফিরেছ? আমার শ্বশুর আমাদের ঘরের দরজায় এসে দাঁড়ান। সাজ্জাদ উত্তর দেয় না, মোবাইলে ফেসবুকিংয়ে ব্যস্ত সে। তার ব্যবহার দেখে আমি তাজ্জব বনে যাই। না পেরে আমি বলি, জি বাবা, ও ফিরেছে, আপনি ভিতরে আসুন না। সাজ্জাদ কটমট করে চোখ করে আমার দিকে তাকায়। আমি মাথা নিচু করে ফেলি। বাবা বলেন, না মামনি, এখন আসবো না, তোমরা একটু ড্রয়িং রুমে আসো, আমি আর তোমাদের আম্মা একটু কথা বলতাম তোমাদের সাথে। আমি সাজ্জাদের দিকে তাকাই। বিরক্ত মুখ নিয়ে উঠে বসে সে। বিড়বিড় করে কি যেন বলে, আমি বুঝতে পারি না। বড় সোফাটার পাশে বসে আছেন বাবা, তার পাশে আম্মা। তাদের উল্টো দিকে সোফায় সাজ্জাদ মাথা নিচু করে বসা, আমি তার পাশে দাঁড়ানো। সোহেলিকে অনেকবার ডেকেছি, সে দরজা খোলেনি, শুধু বলেছে, প্লিজ ডিস্টার্ব করো না আমাকে, আমি একা থাকতে চাই। আমি ওকে না নিয়েই ফিরে আসি। আম্মার দিকে তাকে মুখটা ঢক করে ওঠে আমার। কি সুন্দর মুখটা, একদিনে কি হয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। খোলা চোখ দেখে মনে হচ্ছে অনেক কান্নাকাটি করছেন। আজ সারাদিন তিনি ঘর থেকে বের হননি। আমি অনেকবার তার ঘরের সামনে যেয়ে ফিরে এসেছি সারা না পেয়ে। দুপুরে বাবা ওনার খাবার ঘরে নিয়ে গিয়েছেন। একদিনে কি অবস্থা হয়ে গেছে আমার কান্না পেয়ে যায় দেখে। সাজ্জাদ বড় রুটু কণ্ঠে বলে, কি বলতে ডেকেছেন বাবা, তাড়াতাড়ি বলেন। অবাক হয়ে ছেলের দিকে তাকান তিনি। কোনোদিন তার ছেলে এভাবে তার সাথে কথা বলেনি। তিনি সামনে নিয়ে আস্তে করে বলেন, তোমার বোন আসলো না যে? সবাইকেই দরকার ছিল আমার এখন। সাজ্জাদ বলে, কেউ না আসতে চাইলে জোর করে ধরে আনবো নাকি? রুমকি গিয়েছিল তো ডাকতে, আসেনি, আমি কি করব? আম্মা আহত দৃষ্টিতে তাকান ছেলের দিকে। বাবা কোনো ভনিতা না করেই বলেন, শুনেছ তো সবকিছু? সাজ্জাদ রাগে লাল হয়ে বলে, জি শুনেছি। এখন তোমরা কি কিছু বলতে চাও এ ব্যাপারে? কি আর বলবো আপনাদের বাবা, বলার মতো কিছু রেখেছেন আপনারা? সমাজের সামনে মুখ তুলে তাকাতে পারবো আর আমরা? আমাদের ইমেজটাই তো নষ্ট করে দিয়েছেন আপনারা। আমি বাবা আর আম্মার দিকে তাকাই, তারা যেন নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সাজ্জাদের দিকে। বাবা বললেন, আমাদের জন্য তোমাদের ইমেজ নষ্ট হবে? সাজ্জাদ গলা চড়িয়ে বলল, তা নয় তো কি, আমি চাকরি করি, সেখানে আমার কলিগ বন্ধু বান্ধব আছে, সোহেলির ইউনিভার্সিটির বন্ধু বান্ধব আছে, তারা শুনলে কি বলবে যে তাদের বাবা এই বয়সে ভাই বোন হচ্ছে। ছি ছি, লজ্জার আমার মাথা কাটা যাচ্ছে। আম্মা নিতে পারে না, ডুকরে কেঁদে ওঠেন।
তারপরে সবকিছুই থমথম হয়ে যায় পরিবেশটা। আমি আম্মাকে শক্ত করে জড়িয়ে ধরি। সাজ্জাদ বলেই চলেছে, আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলেন না আপনারা, এখন আবার মিটিং করছেন এসব বলে। বাবা মাথা নিচু করে বসে আছেন। আমার বড্ড কষ্ট হচ্ছে মানুষ দুটোর জন্য, কিন্তু আমি কি করব তাই বুঝতে পারছি না। বাবা বললেন, এখন আমাদের কি করতে বলছো সাজ্জাদ? কিছুই করতে বলছি না, শুধু এটুকুই বলছি, আজ থেকে আপনাদের ভালো মন্দ আমি আর নেই। আপনারা আপনাদের মতো থাকবেন, আমি আমার মতো। সোহেলিকে কি করবে সেটা তার ব্যাপার। বাবা তার পাঞ্জাবি চেপে ধরেন কষ্টে, তার চোখ ভিজে যাচ্ছে। আম্মার চোখে তো অশ্রুপ লাগুন। বাবা বললেন, তার মানে কি চাচ্ছ, এই বাড়িতে হাড়ি আলাদা হোক? বাবার কথা শুনে ভয়ে কেঁপে উঠি আমি। আম্মাও ভয়ে ভয়ে তার দিকে তাকান। সাজ্জাদ সোফা থেকে উঠে যেতে যেতে বলে, ওসব মেয়েলি ব্যাপার, ওগুলো নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। বাড়িটা যেহেতু আপনাদের তো আমি বের করে দিতে পারি না, তবে আপনাদের সাথে এক ছাদের নিচে বাস করতে আমার ইচ্ছা করছে না আর। এবার আম্মা শব্দ করে কেঁদে ওঠেন। সেদিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে বাবা বলেন, তুমি হয়তো ভুলে গেছো, গ্রামে আমাদের ছোট একটা বাড়ি আছে, যদি একটু কষ্ট হবে তবুও তোমার মাকে নিয়ে সেখানে আমাদের দিব্যি দিন কেটে যাবে। সাজ্জাদ বলে, তার কোনো প্রয়োজন নেই, ওখানে গিয়ে আর হাসির পাত্র বানাবেন না আমাদেরকে। এই বলে হনহন করে ঘরে চলে যায় সাজ্জাদ। আমি কি বলবো ভাষা খুঁজে পাই না, শুধু মাকে শক্ত করে জড়িয়ে বসে থাকি। কেউ কোনো কথা বলতে পারি না, শুধু চোখের পানি ফেলি। এরপর বেশ কিছুদিন চলে যায়। বাড়িটার আর প্রাণ নেই আগের মতো। সাজ্জাদ, সোহেলি কেউ কথা বলে না বাবা মার সাথে। তারাও নিজেদের মধ্যে কেমন গুটিয়ে গেছেন। ঘর থেকে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হন না। মাঝে মাঝে বাবা ডাক্তারের কাছে নিয়ে যান আম্মাকে। সেদিন কোনো কারণে সাজ্জাদ বা সোহেলির সামনে পড়ে গেলে তার রাগ ঘৃণা নিয়ে তাকিয়ে তাকে বাবা আম্মার দিকে। কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করি আম্মার সেবা করতে, তার পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়াই, তার চুলে তেল দিয়ে বেনি করে দিই। কিন্তু আম্মার মধ্যে আগের মতো আর প্রাণচঞ্চল ভাবটা নেই, কেমন মনমরা হয়ে থাকেন সবসময়। আমি আর বাবা অনেক চেষ্টা করি তাকে হাসি খুশি রাখার, কিন্তু খুব একটা সফল হয় না। সাজ্জাদ তো একদমই পছন্দ করে না আমি আম্মার জন্য এত কিছু করি, তাই সে বাড়ি আসার পরে আমি খুব বেশি যেতে পারি না আম্মার কাছে। এভাবেই আমাদের দিন কাটতে লাগলো। 7 মাস পর আম্মার শরীরটা অনেক খারাপ হতে লাগলো। পায়ে পানি এসে পা ফুলে গেছে, কিছুটা মুখে তুলতে পারে না, বমি করে দেন, সবসময় শরীর দুর্বল থাকে, হাঁটাচলা করতে পারেন না বেশি। বাবা অনেক দুশ্চিন্তায় থাকেন মাকে নিয়ে, নিজে বিশ্রাম না নিয়ে আম্মাকে সেবা করতে থাকেন। আম্মার পা টিপে দেন, মুখে তুলে খাইয়ে দিতে থাকেন সারাক্ষণ। স্ত্রীকে কতটা ভালোবাসলে এত কিছু করা যায় তাই ভাবি আমি, কিন্তু এত কিছুর পরেও সাজ্জাদ সোহেলে কারো মন বলতে দেখা গেল না। আমি নিজে অপরাধ বোধে ভুগি সারাদিন সাজ্জাদের এই ব্যবহারে। এর মধ্যে আমার নিজের মা একদিন ফোন করেন আমাকে, বলেন, তুই কিছুদিন আমাদের বাড়ি থেকে ঘুরে যা। আমি বলি, মা কি বলো তুমি এসব? আম্মার এই অবস্থায় আমি তাকে রেখে কিভাবে ওই বাড়ি যাই? তোর মাথা কি খারাপ হয়ে গেছে টঙ্কি? তোর বুড়ি শাশুড়ির বাচ্চা হবে আর তুই তাকে সেবা করবি? এরপর কি শাশুড়ির বাচ্চাটাও তুই মানুষ করে দিবি? তোর নিজের সংসার নেই? আমি অবাক হয়ে যাই মায়ের কথা শুনে। আমি বলি, আমার শ্বশুর শাশুড়ি স্বামী ননদ সবাইকে নিয়েই আমার সংসার মা, তুমি তো আমাকে কখনো এসব শিক্ষা দাওনি, তবে আজ কেন এসব বলছো? আর যদি প্রয়োজন পড়ে আম্মাকে সাহায্য করার জন্য আমি তার সন্তানকে লালন পালন করবো। আশা করি বুঝতে পেরেছ। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিই আমি। চারদিকে বাবা আম্মাকে নিয়ে অনেক হাসাহাসি টিটকারি সব কানে আসে আমার। এই তো সেদিন পাশের বাড়ির